সামান্য থমকালো রোজা। আসমানের জন্য মুহূর্তটুকু যথেষ্ট। পুনরায় সে জানালো, তোমার যন্ত্রণা আমার পরাজয়, তোমার আত্মগ্লানি আমার ব্যর্থতা, তোমার অতৃপ্তি আমার অপূর্ণতা। আমায় এই গ্লানিতে জর্জরিত করো না। আসমান, ভালোবাসি জ্যোৎস্না, খুব ভালোবাসি তোমাকে। নিজের অজান্তে এই পাথর হৃদয় আমার তোমার তরে অনুভূতির লিপিতে খচিত হয়েছে। এই ভালোবাসার ভগ্নতা বড়ই অসহনীয়। স্তব্ধ রোজা। যে বাক্যটি শোনার জন্য তার সমস্ত অস্তিত্ব ব্যাকুল থেকেছে। একটিবার মাত্র অনুভব করবার উদ্দেশ্যে দিনের পর দিন অপেক্ষা করে গিয়েছে। আজ এমন এক লগ্নে সেই অমোঘ অনুভূতির ঘোষণা তার অভ্যন্তরের সবকিছুর যেন বিলীন ঘটলো মুহূর্তের জন্য। মুখ তুলে আসমানের দিকে তাকালো সে অবিশ্বাস্য দৃষ্টিতে। চলচল করছে তার অশ্রুসিক্ত নয়ন জোড়া, যেন স্বপ্নের দুনিয়ায় রয়েছে। কি বললে তুমি? ভালোবাসি। নির্দ্বিধায় জবাব দিল অমানিসা। ঝোঁকিল রোজা, এখনো যেন বিশ্বাস করা দুষ্কর। আবার বলো। ভালোবাসি রোজা। আরেকবার। জ্যোৎস্নার অনুভূতির নিবেদনে সিক্ত হয়েছে এই কলঙ্কিত চাঁদ। বিনাশ ঘটেছে আমার আরো একবার। চাঁদ তার জ্যোৎস্নাকে ভালোবাসে, অমানিসা ভালোবাসে দীপ্তিকে। অশ্রু গড়ালো রোজার, তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক উদ্দেশ্যে। আসমান তার নিকটে গেল, অতি আবেগ নিয়ে জানতে চাইল। আসমান ভালোবাসে তার রোজাকে এতটা গভীরভাবে যে রোজার অন্তরের অনুভূতির আচরও সহ্য করা দায়। অবশেষে সামান্য হাসলো আসমান, মাথা তোলালো। অবশেষে সকল দ্বিধাদ্বন্দ্বের মায়াজাল ছিন্ন করে আসমান এগোলো। রোজা কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশের পূর্বেই তার অধর দখলে নিল নিজের। বাধা দিল না প্রেয়সী। প্রিয়তমার কেশগুচ্ছ আঁকড়ে ধরল আঙুলের ভাঁজে। সকল অনুভূতি আজ বাদ ভেঙেছে যেন আসমানের স্বীকারোক্তি। তাদের উপাখ্যানকে রূপ দিয়েছে ভালোবাসার রূপকথায়। রোজা একা নয়, আর এক পাক্ষিক ভালোবাসা নয় যে। আসমানও তাকে ভালোবাসে। সব থেকে অপ্রীতিকর একটি মুহূর্তে অপ্রত্যাশিত এই স্বীকারোক্তি রোজাকে তার দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে নয় কি? কে জানে অমানিসার অন্তরের মতিগতি। দীর্ঘ একটি মুহূর্ত চলল অনুভবের বিনিময়, যেন একে অপরের মাঝে বিষাদটুকু শোষণ করে নিচ্ছে, উভয়ে পরিপূর্ণ করেছে অন্তরকে শুধুমাত্র ভালোবাসায়। অবশেষে থামলো আসমান, খানিকটা দূরে সরে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। চোখ বুজে আছে রোজা, তিত্তির করে কাঁপছে তার সদ্য ছোঁয়া অধর, যেন এখনো আবেশ থেকে মুক্ত হতে পারছে না। বৃদ্ধাঙ্গুলি সেই অধর ছুঁয়ে দিল আসমান। দুর্বোধ্য আঁকিবুকি কেচে গেল ধীরে ধীরে। দৃষ্টি মেলল রোজা, অস্ফুট এক ক্ষীণ হাসির ধ্বনি ভেসে এলো আসমানের কণ্ঠ থেকে। লবণাক্ত। ভ্রু তুলে দ্বিধা নিয়ে তাকালো রোজা। এমন মন্তব্যের অর্থ বুঝতে পারেনি আসমান, তাতে যেন বিনোদিত হলো। মাথা কাত করে বলল, চোখের পানিতে ঠোঁট ভিজিয়ে ফেলেছো, লবণাক্ত তো লাগবেই। বিব্রত হলো রোজা। লালিমায় ছেয়ে গেল তার চেহারা। সহসাই দৃষ্টি ফিরিয়ে আমতা আমতা করতে লাগলো। তো তোমাকে কেউ বলেছে আমাকে এখন করতে? ইয়ে কি? ইডিয়ট। হাসলো আসমান খানিকটা শব্দ করে। বিব্রত রোজাকে টেনে নিল আলিঙ্গনে করে। বাধ্য শিশুটির মতন তার কাঁধে মাথা গুজল রোজাও। স্পন্দন তার স্পষ্ট অনুভব করলো আসমান অত্যন্ত দ্রুত স্পন্দিত হচ্ছে। রোজা, তোমাকে যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, কেমন? হঠাৎ পরিবর্তন ঘটলো আসমানের কণ্ঠে। পূর্বের দুষ্টুমি নেই, তা যেন শুধুমাত্র রোজার সত্তাকে শান্ত করার উদ্দেশ্যে নিবেদিত ছিল। গভীরতা ধারণ করেছে কঞ্চ, বর্তমানে নমনীয় অথচ প্রভাবশালী। সাবধান করেছিলাম পূর্বেই, যে কণ্টকাকীর্ণ পথে নেমেছ তা তোমাকে পুষ্পমালায় বরণ করবে না। এই নিঃস্বতা, হারানোর বেদনা, অসহায়ত্ব সবেমাত্র সূত্রপাত। যদি লক্ষ্য অর্জন করতেই চাও তবে এই রক্তস্রোতে ভেসেই বিজয় তরীকে গন্তব্যে পৌঁছাতে হবে। অন্যথায় বিফলতা, সংগ্রাম অথবা জীবন, সিদ্ধান্ত তোমার। দীর্ঘশ্বাস ফেল রোজা। উষ্ণতা ছেয়ে গেল আসমানের কাঁধ। নিজেকে কোলহারা পথিকের মতন মনে হচ্ছে, তাই না? গন্তব্যহীন, উদ্দেশ্যহীন, অন্তরে দ্বিধাদ্বন্দ্ব। এগিয়ে যাব নাকি পিছিয়ে আসব? প্রচণ্ড পীড়া দিচ্ছে অপরাধবোধ। রোজা, লড়াই করো। এই চিন্তার পঙ্গপালের সঙ্গে যুদ্ধে তোমাকে বিজয় হাসিল করতে হবে। এই তোমার অন্তর্দ্বন্দ্ব, কোনো বহিঃশক্তির অধিকার নেই তাতে হস্তক্ষেপ করার। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি আসমান। মুখ তুলল রোজা, তার নয়নে বর্তমানে অশ্রু নেই, এক উষ্ম মনোভাব।
যদি বিদ্রোহ করতেই চাও তবে আত্মত্যাগের মনোভাব রাখতে হবে। তবে এই আত্মত্যাগের চাইতেও কঠিন আপনজনের ত্যাগ। দৃষ্টি অদূরে ফেললো আসমান, বিড়বিড় করলো। আমি জানি রোজা, আমি সবটা বুঝি। নিজেকে ধ্বংস করার যন্ত্রণা অপরিসীম। আপন কষ্টে খেদ নেই, কিন্তু অপরের কষ্ট অসহনীয়। রক্তযুদ্ধের এই খেলায় গ্লানির কোনো স্থান নেই। যে চলে গিয়েছে সে উৎসর্গ করেছে নিজেকে এক নতুন ভবিষ্যতের উদ্দেশ্যে। অন্য কাউকে গ্লানি বহন করার জন্য সে প্রাণ বিসর্জন দেয়নি রোজা। এক মুহূর্ত নীরব থাকলো জ্যোৎস্না, অতঃপর মাথা দোলালো। ধন্যবাদ আসমান, আমাকে প্রেরণা দেওয়ার জন্য। আমি উপলব্ধি করেছি নিজের পথ এবং গন্তব্য দুটোই আমার কাছে সম্পূর্ণ পরিষ্কার। আমি আর কাঁদবো না, চিন্তা করো না। তোমাকে চিন্তাগ্রস্ত করার জন্য দুঃখিত। ঝুঁকে আসমানের কপালে চুমন এঁকে দিল রোজা। সাদরে তা গ্রহণ করলো অমানিসা। তারপর রোজাকে বুকে চেনে বিছানায় শিপল, কম্বল তুলে উষ্ণতায় মুড়িয়ে ফেলে বিড়বিড় করল। বিশ্রাম নাও, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি আছি তোমার পাশে। ভালোবাসি আমার চাঁদ। ভালোবাসি আমার জ্যোৎস্না। কিঞ্চিত হাসি মেখে নয়ন বুঝলো রোজা। তার সর্বাঙ্গে স্বামীর প্রশান্তিদায়ক ছোঁয়া বইতে থাকলো। শুধুমাত্র প্রশান্তি নয়, তার এই আলিঙ্গন যেন নিরাপত্তার আশ্বাস। সামান্যতম আঁচ আসতে দেবে না সে প্রিয়তমার উপর। সময়টা বিকেলের কাছাকাছি, প্রায়। দিবাকর মাঝ গগন থেকে যাত্রা করেছে পশ্চিমের উদ্দেশ্যে। শীতের আবহাওয়া গুমট মাখা। আজকের দিনটি যেন অশুভ। গাঢ় কুয়াশার আচ্ছাদনে ঢাকা ছিল সমস্ত নগরী। নগরবাসী অবশ্য বাধ্য হয়ে কর্মে লিপ্ত হয়েছে, তবুও তাদের অন্তর পড়ে রয়েছে রাজপথ জুড়ে। যে সড়ক এখনো পর্যন্ত ফাঁকা নেই। নেই কোনো কোলাহল, কোনো মিছিল, নেই স্লোগানের প্রতিধ্বনি। কেমন যেন খাকা মরুভূমি। তবে কি হেরে গেল ন্যায়? শুধুমাত্র দীর্ঘশ্বাসে উত্তর দেয়, ঠিকই তো। ক্ষমতায় ন্যায় লড়াইয়ের ক্ষমতা বৃত্তের জিত, এক অলিখিত ইতিহাস। এই ইতিহাস বদলায় স্বার্থকার। এমন দিনেও ক্লাবটির অভ্যন্তরে ধোঁয়াশা আচ্ছন্ন। বায়ু জুড়ে তামাকের ঘ্রাণ, সঙ্গে অ্যালকোহলিক বেভারেজে পরিপূর্ণতা। অতিথির কমতি নেই। অন্য সময় উপস্থিতি কম থাকলেও দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় সকলের আগ্রহ তঙ্গে। সামান্যতম খবর যেন হাতছাড়া করতে নারাজ। যেহেতু মিডিয়ার শুদ্ধ খবর প্রকাশিত হয় না, সেহেতু এই ক্লাব যেন একমাত্র ভরসা। সরকার দলীয় এবং সমর্থক সব রাঘববোয়ালদের মিলন মেলা এটি। বারের বিপরীতে প্রান্তে নিগুড়ো খয়েরি বর্ণের সোফায় হাঁটু তুলে বসে আছে রাফা কায়সার। হাতে তার চকচকে ওয়াইনের গ্লাস, 2 আঙুলের ফাঁকে ধরা আধ খাওয়া ব্যানসন। বিপরীতে প্রান্তে বসা সরকারের স্বরাষ্ট্র এবং খাদ্য উভয় মন্ত্রী, যে যথেষ্ট ক্লান্ত এবং তটস্থ তা তাদের চেহারায় দৃষ্টিগোচর হচ্ছে। রাফার উড়ু জোরে হাত বোলাতে থাকা জিমিস্ট্রি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে উভয়কেই। দীর্ঘ অস্বস্তিকর মুহূর্তের পর অবশেষে মুখ খুলল রাফা। ওয়াইনের গ্লাসটি দিমিত্রিকে ধরিয়ে দিয়ে উষ্টে সিগারেট ছিঁড়ে বলল, সবকিছু তো পরিকল্পনা মাফিকই যাচ্ছে। আপনাদের চেহারা এত মলিন কেন মন্ত্রী সাহেব? ষষ্ঠ মন্ত্রী ইকবাল আহসানের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হলো। বিতৃষ্ণা খচিত দৃষ্টিতে তাকালেন তিনি রাফার দিকে। কি বলতে চাইছো তুমি? আন্দোলনকে দমানোর পরিকল্পনার কথা বলছিলাম। নির্বিকার জবাব দিল রাফা। আরও একবার সিগারেটে মনোনিবেশ করলো। ইকবাল সাহেবের অভিব্যক্তি ঘৃণায় পরিপূর্ণ হলো। তাতে দত চেপে থাকলেন। পাশে বসা খাদ্যমন্ত্রী জোবাইদা খাতুন শুধুমাত্র নীরব পর্যবেক্ষণ করছেন। বাঘা খেলোয়াড়দের মাঝে হস্তক্ষেপ করার মতন মহাবোকা নন তিনি। বিরোধী দলের উপর দোষ চাপিয়ে ইতিমধ্যেই সরকার চাপে আছে, তার উপর জুটেছে এক উজবুক সাংবাদিক। দমানো যায় না। এর তাগড়া তাগড়া রিপোর্টে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষিত হচ্ছে, আর তুমি বলছো সব পরিকল্পনা মাফিক চলছে। হাসলো রাফা। জিমিত্রির বাহুতে হেলান দিয়ে মাদকীয় কণ্ঠে শুধল, হোয়াই সো সিরিয়াস ম্যান, জাস্ট চিল। চিল, এবার সময় এটি নয়। আন্দোলন বন্ধ হয়েছে, কিন্তু কি মূল্যে? ঠিক ততটাই নিশ্চয় যতটা আপনারা পরিশোধ করতে পারবেন। জাগতিক নিয়ম, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জোবাইদা অধরে অধর চেপে ধরলেন। এই রমণী এক ধোয়াটে চরিত্র, যার সঙ্গে কথোপকথন কিংবা লড়াই কোনোটাতেই যেন জিত হাসিল করা সম্ভব নয়। আপন জগতের মহারানী সে, অপরের জগতে পদার্পণ করে রাজত্ব করার অশুভ ক্ষমতার বীজ বোনা তার অস্তিত্বে। ইকবাল সাহেব আনমনে কিছুক্ষণ ভাবলেন। হুইস্কির গ্লাস তুলে চুমুক দিয়ে পিরপির করলেন,
জিসানের মাথায় এমন পরিকল্পনা আসার কথা নয়। নিজের ছেলেকে আমি চিনব না? এর মূল কাহিনী কি? রাফা কায়সার। বজ্রকণ্ঠটি এক নিমিষে যেন ধর থেকে প্রাণ পাখিটা টেনে নিয়ে আবারও ছেড়ে দিল। সম্পূর্ণ স্থবির হয়ে সামনে তাকালেন ইকবাল। শুধুমাত্র তিনিই নয়, বরং উপস্থিত প্রত্যেকে ব্যক্তি হতবিহ্বল এক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে আগন্তুকের উদ্দেশ্যে। মুখোমুখি আসনের ডান পাশের ফাঁকা সোফায় বসলো অতর্কিত অপ্রত্যাশিত আগন্তুক। পরিধানে ক্যাপুচিনো বর্ণের শার্ট এবং কার্ডিয়ান ফর্মাল প্যান্টে স্বর্ণালী নেকড়ের মুখচ্ছবি সংলগ্ন বাকলের বেল্ট, পায়ের বুটজোড়া ভারী এবং উঁচু সোলের অধিকারী, মুখে যথারীতি মাস্ক, দৃষ্টি জুড়ে শোষণীয় কৃষ্ণগহ্বর। পায়ের উপর পা তুলে সে সোফায় শরীর এলিয়ে রাজকীয় এক ভঙ্গিতে বসল, হাতের কোণে ঠেকে তর্জনী কপালে ছুঁয়ে এমন অভিব্যক্তি নিয়ে বাকি সকলের উদ্দেশ্যে তাকালো যেন পরাশক্তিদের মহারাজ তার তুচ্ছ প্রজাদের দেখছে, এমন হাসছে অপমানে। চাইলেই এক তুড়িতে যাদের বিনাশ ঘটাতে সক্ষম সে। আসমান। এতটাই ক্ষীণভাবে উচ্চারণ করলেন ইকবাল যে নিজের কণ্ঠ নিজেরই কর্ণগোচর হলো না। জোবাইদা বান্দাকে ঠিক চিনতেই পারেনি, তাই তাকালেন ইকবালের দিকে। ভয়ের তো এক মুখায়ব তাকেও আতঙ্কিত করে তুলল। কে এমন এই যুবক যার অস্তিত্ব এতটাই অসহনীয়? বাহ, তোমার কণ্ঠে আমার নামটা দারুণ শোনায়, মধুর চাইতেও সুমিষ্ট। রাফার কণ্ঠ সকলের এক সতর্ক এবং অস্বস্তিকর অবস্থায় ছেদ ঘটালো। খানিকটা বেমানান ঠেকলো তা এমন গভীর পরিস্থিতি মেয়েটির কথায় দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসমান। বলল, কি দুর্ভাগ্য আবার। রাফা বিব্রত না হয়ে তীর্যক খেসে কেছে উচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু তার হাত থেকে অতর্কিতে ওয়াইনের গ্লাসটি উধাও হলো। ঝট করে উপরে চেয়ে এক উচ্চ বান্দাকে দেখা গেল। ডেনিম জিন্স জ্যাকেটে আচ্ছাদিত সর্বাঙ্গ, কানে ঝুলন্ত লম্বাটে একটি ছোট্ট পালক, সম্মিলিত দুল সুদর্শন, তীক্ষ্ণ চেহারায় জড়ানো কৌতুকপূর্ণ মনোভাব। আজকাল সাপের কাছেও বিষ ব্যতীত কিছু মধু মিষ্টি লাগছে দেখছি। রাফার ওয়াইনের গ্লাসটিতে চুমুক দিল নিহাত, তারপর নাটকীয় ভঙ্গিতে থু করে ফেলল সবটা পুনরায় গ্লাসে। হোয়াট এ পারফেক্ট ভেনোমাস স্নেক ইউ আর ম্যাম। বিস্তৃত এক হাসি নিয়ে রাফাকে গ্লাসটি ফিরিয়ে দিল নিহাত, যেন কিছুই হয়নি। পিতৃষ্ণের সেটি স্পর্শ করলো না রাফা, শুধু মুষ্টিবদ্ধ হলো তার হাত। দিমেশ্রী ব্যাপারটা খেয়াল করে সসে চেপে ধরলো নিহাতের হাতখানে, ইংরেজিতে বলল, বুঝল। How dare you to behave like that with my women? শু কপালে তুলে নিহাত মিটিমিটি হাসল। বাঙালিদের অশিক্ষিত মনে করেন নাকি রাশিয়ান ভাইজান? ব্রিটিশ দাঁড়িয়েছি বলে কি ইতিহাস ভুলে গেছি? মাই কারেজ নোজ নো ব্রাউন্ড, মিস্টার ভলকপ। নিজের হাত অত্যন্ত জোরের সহিত ছাড়িয়ে নিল নিহাত, তারপর ঘুরে গিয়ে দাঁড়ালো আসমানের সোফার গায়ে হেলান দিয়ে, বুকে দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ পর্যবেক্ষণ চালালো স্থান জুড়ে। ইকবাল সাহেব সন্দিগ্ধ দৃষ্টিতে বোঝার চেষ্টা করছেন সবকিছু। তুমি এখানে? অবশেষে আসমানকে জিজ্ঞেস করলেন তিনি। তাতে অমানিসা তার দিকে মনোনিবেশ করলো। মাস্কের অন্তরালে তার কপাল জোড়া সামান্য কুঞ্চিত হতে দেখা গেল আসমান কি হাসছে। অসম্ভব। কি করব বলুন? কিছু দাম্ভিক বন্য পশু গদি দখল করে বসে আছে, টেনে হিচড়ে না নামানো পর্যন্ত শান্তি দিচ্ছে না। স্পষ্ট একটি চোখ কিনলেন ইকবাল। সোজা হয়ে শিরদাঁড়া টান টান করে মন্ত্রী সাহেবের মুখোমুখি হলো আসমান। আপনার প্রভুরা বোধহয় ভুলে গিয়েছে কার সঙ্গে হাত মিলিয়ে কাকে ধ্বংসের নিশ্চিত ব্যর্থ সাধনায় মেতেছে তারা। এক নজর রাফার উপর দৃষ্টি স্থাপিত হলো আসমানে, তা সরিয়ে নিয়ে মন্ত্রীর উদ্দেশ্যে ঘোষণা করল, স্বয়ং ধ্বংসাধিপতিকে ধ্বংস করা যায় না মিস্টার হোম মিনিস্টার, জানিয়ে দেবেন আপনার সরকারকে। কোনো উচ্চবাচ্য করা সম্ভবপর হলো না। নিঃশব্দ দৃষ্টি বিনিময়। আসমানের প্রভাবশালী উপস্থিতি সকলের অস্তিত্বে অদ্ভুত এক অশুভের আতঙ্ক ধরিয়ে দিয়েছে। যদিও কিচ্ছু করছে না সে, শুধুমাত্র বসে আছে, কিন্তু তার তীব্র অমানিসার অভিব্যক্তি যথেষ্ট। একমাত্র রাফা কায়সার নির্বিকার। ক্ষমতার চাইতেও ক্ষমতাবান এই নিচল হিমালয়ের প্রতি তীব্রভাবে আসক্ত সে। হোক সে তার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে, তবুও তার এমন শিহরণ জাগানিয়া প্রদর্শন রমণীর অন্তরে দোলা দিল। গর্ববোধ করল সে। বিনা কারণেই হালান দিয়ে এক দৃষ্টে ফলকিন চেয়ে থাকলো অমানিসার দিকে। নিহাত নিজের বেল্ট গুজে রাখা একটি নোটপ্যাড অতি অবহেলা ছুড়ে দিল সামনের টেবিলে। তাতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে কিছু ফটো কার্ড, ছবি, সংবাদপত্রের কাটিং, এমনকি ছোট মেমোরি কার্ড পর্যন্ত।
ব্যাপারটিতে দ্বিধান্বিত হলেন ইকবাল সাহেব। জোবাইদা ঝুঁকে তা পর্যবেক্ষণ করে সম্পূর্ণ স্থির হয়ে গেলেন। এসব সরকার এক সময়কার কিলিং মেশিনকে ব্যবহার করে যত যত নেতা, কূটনৈতিক, এমনকি বিদেশি সরকার বিরোধী শক্তিদের হটিয়েছে তার রেকর্ডের এক ঝলক মাত্র। সম্পূর্ণ চলচ্চিত্র যদি আন্তর্জাতিক পর্যায়ে রিলিজ পায়, এই ক্ষমতার গদির কি হতে পারে বলুন তো? আসমানের বজ্রকণ্ঠ যেন কাঁপন ধরিয়ে দিল অন্তরে। সামান্য নড়ে চড়ে সম্ভব হলো। রাফা ভীষণ উপভোগ করছে বিষয়টিকে। অতি উৎসাহে মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করতে করতে সিগারেট ফুঁকে চলেছে সে। ইকবাল সাহেব টেবিলের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করছো? মেবি অর মেবি নট। খেলাটা আপনারাই শুরু করেছেন, আমি তো শুধুমাত্র আমার পাল্টা চাল দিলাম। হোম মিনিস্টার। ঠোক গিলেন ইকবাল। নয়ন তুলে তাকালেন আসমানের দিকে, শক্ত কণ্ঠে শুধলেন, তোমার স্ত্রী নেতৃত্ব দিয়েছে আন্দোলনের, এসব কি তারই জন্য? দৃশ্যমানভাবে থমকালো আসমান। অতঃপর অতর্কিতে ঘটল ঘটনাটি। ক্ষিপ্র গতিতে এগুলো নিহাত যেন ওত পেতে থাকা কোনো লিওপার্ড। স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ তালুতে ঠেকলো, থারলো ব্লেডের ফলা ধাতব স্পর্শে শিউরে উঠলেন তিনি। বাকি সকলে হতভম্ব। রাফা প্রথমবারের মতন খানিকটা বিচলিত হলো। এই ক্লাব এতটাই সুরক্ষিত যে অস্ত্র নিয়ে প্রবেশ করা এক প্রকার দুরূহ, অথচ নিহাত তা সম্ভব করে দেখিয়েছে কিভাবে। গোলযোগের মাঝে একদম প্রশান্ত আসমান স্থির চেয়ে আছে সে ক্ষমতাধর ব্যক্তিত্বের উদ্দেশ্যে। নিহাদের সোজারু দৃষ্টি, মন্ত্রীর ভয়ার্ত চেহারা আবদ্ধ। এক হুকুমে সে বিনাশ ঘটাতে প্রস্তুত, তথাপি সেই হুকুম এলো না, এলো এক হুমকি। আসমানের কণ্ঠস্বর যেন পরাশক্তিদের আমন্ত্রণে ধারণ করলো তীব্র ব্যাপ্তি। রাজপথে যদি আর এক বিন্দু রক্তপাত হয়, আমলা মন্ত্রীদের দপ্তর বদ্ধ ভূমিতে পরিণত করবে নেমেসিস। সাবধান বাণী স্মরণে রাখবেন। উঠে দাঁড়ালো আসমান, পরিধানে কার্ডিগান টেনে ঠিকঠাক করে নিল। নিহাতও ব্লেড সরিয়ে পিছপা হল। নিকটে গেল আসমানের, একদম বরফের ন্যায় বাকরুদ্ধ চেয়ে সকলে। সম্মোহিনী এক প্রভাব থেকে যেন নিজেদের কিছুতেই মুক্ত করা সম্ভবপর হচ্ছে না। তুমি নেমেসিস? রাফার কণ্ঠে ধ্বনিত হলো প্রশ্নটি, কিছুটা বিস্ময় এবং মুগ্ধতার ব্যাকুল অনুভূতি মেশানো তাতে। মাথা কাত করে তাকালো আসমান, জবাব দিল না। রাফা দণ্ডায়মান হলো, ধীর পায়ে এগুলো তার উদ্দেশ্যে। মুখোমুখি দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞেস করলাম, তুমি কি এই আন্দোলনের পক্ষে? কই, আগে তো কখনো অন্যের প্রতি এত দরদি হতে দেখিনি। কোথায় সেই পুরাতন অনুভূতিহীন মেশিন? তার জায়গায় এক ন্যায়ের অবতারকে কেন দেখতে পাচ্ছি? পক্ষ কিংবা বিপক্ষ আমি কোনো প্রান্তেই নই, কিন্তু খোলা ময়দানে নিরস্ত্রের বিপরীতে বন্দুক উঠলে তার প্রতিক্রিয়ায় কামান দাগবো আমি। আমার স্বভাব এবং বৈশিষ্ট্য আগের মতোই আছে ম্যাম। বুকের মাঝে এক শিহরণের উপস্থিতি টের পেল রাফা। এই আসমান তার চেনা হয়েও যেন বড্ড অচেনা, অনুভূতিহীন ছিল। নির্বিকরতা এবং শূন্যতা খচিত অস্তিত্ব, বর্তমানে যেন ধ্বংসেরও অতীত। কোনো সময়ে কোনো রূপ ধারণ করবে তা বোঝা মুশকিল। সময় ব্যয় করলো না আসমান, রাফাকে পাশ কাটিয়ে এগুলো বেরোবার উদ্দেশ্যে। ঠিক তক্ষুনি রাফার কণ্ঠ তাকে পুনরায় থমকালো। এসব কিছু কি ওই মেয়েটার জন্য? তোমার এতটা তাণ্ডবের যোগ্য ও? আমার সামনে ওই মেয়ে একটা কীট পতঙ্গ, যাকে চাইলেই দু আঙ্গুলে টিপে নিঃশেষ করতে। রাফা বুঝে উঠতে পারল না কি হচ্ছে। দ্রুতি সম্পূর্ণ আসমানের হাত পেঁচিয়ে গেল তার গ্রীবায়, কণ্ঠ রোধ করে ফেলল সম্পূর্ণ। উত্তেজিত হয়ে কিছু ছুটে আসা জীবশ্রীর পথ রোধ করল হিমালয়ের শীর্ষ পর্বতসমূহ। অটল নিহাজ বিপদ সংকেত ঝুলন্ত তার সুদর্শন চেহারায়। মুহূর্তেই গাঢ়ত্বে হতবাক হলো সকলে। বাড়ির কর্মচারীগণ এক পাশে সরে গিয়ে কাঁপতে কাঁপতে দৃশ্যপট পর্যবেক্ষণ করে চলেছে। এর পূর্বে এ স্থানে এতটা উদ্ধত কাউকে প্রকাশ করতে উপলব্ধি করেনি তারা। ঠিক কতটুকু দুঃসাহসিক কিংবা ক্ষমতাবান এই ব্যক্তি বোধগম্য হলো না তাদের। রাফার শরীর মেঝে হতে রীতিমতো শূন্যে তুলে ফেলেছে আসমান ইঞ্চি দুয়েক। তির্যক হাসি নিয়ে চেয়ে থাকলো রমণী। এই ধ্বংসের খেলা যেন ভীষণ পছন্দ হয়েছে তার। আসমানের কৃষ্ণ গহ্বর প্রজ্বলিত হলো অশুভ অগ্নিতে। রাফার অধরের হাসি মুছে দিয়ে ধ্বনিত হলো অমিত কণ্ঠস্বর,
অতীতের জন্য যদি আমি নিজেকে ধ্বংস করতে পারি, তবে বর্তমানের জন্য আমি এই পৃথিবী ধ্বংস করতে প্রস্তুত। মাইন্ড ইট, কায়সার। সহসায় রমাকে ছেড়ে দিল আসমান। রমণীর শরীর ভারসাম্য হারিয়ে ধাপাস করে পড়ল মেঝেতে। পরও করল না, কারো প্রতি সামান্য দৃষ্টিপাত না করে হনন করে এগুলো আসমান। অপরদিকে সকলের পানে এক নজর ধারালো দৃষ্টি নিক্ষেপ করে তাকে অনুসরণ করল নিহাত। তারা বেরিয়ে যেতেই অদ্ভুত এক শূন্যতা ভর করলো সেখানে। ক্ষমতা শূন্যতা। ডিমিত্রি দৌড়ে গেল রাফার উদ্দেশ্যে, কিন্তু নিজেকে স্পর্শ করতে দিল না রমণী। সোজা হয়ে বসলো মেঝেতেই। তারপর অধর জুড়ে হাসি ফুটল তার। খিলখিলে হাসির ধ্বনিতে পরিপূর্ণ হলো চারিপাশ। অদ্ভুতরে সেই দৃশ্যের দিকে অবাক নয়নে চেয়ে থাকলো সকলে। দোল চত্বর। গধূলির লগ্ন দিবাকর ঢলে পড়েছে পশ্চিম প্রান্তে। সোনালি আভায় উদ্ভাসিত ধরিত্রীকে যেন আহ্বান জানাচ্ছে অশুভ আধারকে। কেমন আবদ্ধ পরিবেশ, হিমের ছোঁয়ায় কুয়াশাচ্ছন্ন চারিপাশ। আলোর বড় অভাব যেন। এরই মাঝে ব্যারিকেডের ওপাশে অলস সময় যাপন করছে পুলিশ বাহিনী। গতকালের দক্ষযজ্ঞের রেস এখনো কাটেনি। প্ল্যাকার্ড, শুষ্ক রক্ত ছাড়ানো রাস্তা জুড়ে, ইট পাথর ভাঙা জিনিসপত্র, ছিন্ন ভিন্ন বস্ত্র, অভাব নেই কোনো কিছুরই। দৃশ্যপটে তাকে হাই তুলছে একজন পুলিশ। অপর সদস্য বলে বসল, দূর, শুধু শুধু আমাদের সারাটা দিন অপেক্ষা করালো। সবগুলো পালিয়েছে বলেও রাস্তায় নামবে না। আরে কর্মসূচি আছে না কি, আলোর মিছিল। অন্ধকার হয়ে গেলে ওদের আলোর দেখা নেই। কেন যে করতে যায় এইসব? মা বাবার বুক খালি করার দরকার কি? সেটাই, মানুষ আমাদের জানোয়ার ভাবে, কিন্তু আমাদেরও তো হাত পা বাঁধা। আমার মেয়ে এমন করলে একটা থাপ্পড় দিয়ে ঘরে আটকে রাখতাম। আপনার হাত পা বাঁধা না, আপনি কাপুরুষ। কটমট করে তাকালো উভয়ে। অপেক্ষাকৃত কম বয়সী পুলিশ সদস্য নির্বিকার দণ্ডায়মান, দৃষ্টি তার সুদূরে দিগন্তের পানে। খুব পাকনা গজিয়েছে না? সিনিয়র আমি তোমার, একটা কমপ্লেন করলে। কারণ আমি এমনিতেই আগামীকাল চাকরি ছেড়ে দিচ্ছি। দরকার হয় মান সম্মান নিয়ে জিনিস ফেরি করে সংসার চালাবো, তবুও কারো গোলামি করব না। ন্যায় ফোটাও, বেশি তেজ না শরীরে, করো ফেরি। এরপর যখন বাচ্চার মুখে 2 লোকমা ভাত দিতে হিমশিম খাবে, তখন বুঝবে শালা। হাসলো সে, মাথা কাত করে বলল, অ্যাটলিস্ট আমার বাচ্চাকে মানুষ বলবে, ফেরিওয়ালার সন্তান, গোলামের সন্তান না। পাল্টা প্রতিউত্তর সম্ভব হলো না। এর পূর্বেই অদূরে একটি দৃশ্য সকলের নজর কেড়ে নিল। ঠিক বিপরীত প্রান্তে ধরে হেঁটে আসছে এক ললনা। শুভ্র শাড়ি তার সর্বাঙ্গে জড়ানো, দুহাত সামনে মেলে ধরা, হাত তাতে শোভা পাচ্ছে একটি প্রজ্বলিত অগ্নিশিখা। শিখাকে ঘিরে মাধুর্যের বিচরণ, কারুকার্যের খাঁচের ভাজে ভাজে উদ্দীপ্ত মনোভাব জড়ানো। একমাত্র একাকী সে, নেই কেউ অনুসরণে। এটা ওই মেয়েটা না? রোজারে মান, এই মেয়ের এখনো শিক্ষা হয়নি। কেউ আসেনি দেখছি, একাই। একলা মানুষ কি আর মিছিল করতে পারে? তার ছেলে হাসি হাসো সকলে, একমাত্র যুবক ছাড়া। তার দৃষ্টি আবদ্ধ, জল শক্ত হয়ে আসছে ক্রমশ। সে নিশ্চিত ঐক্য কখনো একা থাকে না। সে এ যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অত্যন্ত ধীর পায়ে এগোচ্ছে রোজা। তার মাঝে কোনো প্রকার তাড়া নেই। নয়ন তার সুদূর ব্যারিকেডের দিকে। ভাঙা সম্ভব নয় তার একলার পক্ষে, তবুও অগ্রসর হচ্ছে সে দৃঢ়চিত্তে। সাবিহা, অভিষেক এবং আন্দোলনকারীদের সকলের উপর প্রচণ্ড পারিবারিক বাধা এসেছে। তাদের অংশগ্রহণ অনিশ্চিত। অভিভাবকদের দোষ দেয়া যায় না, সন্তানদের নিরাপত্তা তাদের মোক্ষম চিন্তা। কিন্তু তাই বলে কি রোজা থেমে যেত? আজ যদি এই কর্মসূচি সফল না হয়, যদি ওই দুর্বোধ্য ব্যারিকেড বিদ্রোহের তোড়ে গুড়িয়ে না যায়, তবে এখানেই সমাপ্তি। ন্যায় মুখ থুবড়ে পড়বে। ক্ষমতার সম্মুখে যা হতে দেয়া অসম্ভব। প্রয়োজনে যদি একলা লড়াই চালাতে হয়, রোজা তাতেও রাজে। গতকাল রাতে আসমানের বক্তব্য তার মাঝে আত্মবিশ্বাস পরিপূর্ণ করেছে। যে উপাখ্যানের সূচনা সে ঘটিয়েছে, তা মাঝপথে ছাড়ার প্রশ্ন উত্থাপিত হয় না। এর সমাপ্তি টেনে তবেই ক্ষান্ত হবে তার অতৃপ্ত অন্তর। আজ যদি সে হেরে যায়,
তাহলে হেরে যাবে সব অহনারা মালিহারা। মা, অতর্কিতে থমকালো রোজার পদক্ষেপ। আপন চিন্তা এবং লক্ষ্য এতটাই মনোযোগী ছিল সে, একপাশ থেকে এগিয়ে আসা ব্যক্তিবর্গকে তার নজরেই পড়েনি। ডান দিকে তাকাতে তার দৃষ্টি প্রসারিত হলো এক বৃদ্ধা এবং তার সঙ্গী এক যুবতী মেয়ে, উভয়ের হাতে একটি করে মোমবাতি, যা এখনো জ্বালানো হয়নি। অহনার মা। উপলব্ধিটি রোজার সর্বাঙ্গে শিহরণ খেলিয়ে দিল। তাকে দূর থেকে একবার বিলাপ করতে দেখেছে সে, ওইটুকু যথেষ্ট ছিল প্রেরণায়। তার এমন সরাসরি উপস্থিতি কাম্য করেনি সে। এই মানুষটাকে সংগ্রামে টেনে বিপদে ফেলতে ইচ্ছুক ছিল না। তিনি এগিয়ে এলেন, রোজার মুখোমুখি দাঁড়ালেন, একটি হাত বাড়িয়ে মাথায় স্নেহের বুলিয়ে দিলেন। আমার আম্মা জানের লাইগা তোমরা জীবন দিছো মা, তোমাকে সাত আইজ থাইকা আমিও দিমু। আমার আম্মা জান দেখবো ওর লাইগা কত বড় মিছিল বাইর হয়েছে শহরে। হাসলেন। চলচলে করে উঠল তার সৃষ্টি। রোজা নিজের নয়ন শুষ্ক রাখতে সক্ষম হলো না। যুবতী মেয়ে এগিয়ে অহনার মায়ের কাঁধে হাত রেখে বলল, উনি আমাদের বাসায় কাজ করতেন, এখন আমাদের বাসায় থাকেন। এতদিন চুপচাপ সব কিছু দেখেছি, কিন্তু এখন চুপ করে থাকা অসম্ভব। একজন নারী হিসেবে নিজেকে কোনোদিন রক্ষা করতে পারবো না নিজেকে। তাহলে আমি তৈরি হয়ে আসার সময় উনি খুব করে আসতে চাইলেন। আপনাকে দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল তার। ধন্যবাদ। আপনি একা নন, আমরাও আছি আপনার সাথে এই আলোর মিছিলে। অহনাও দেখুক তার তরে কতজন অহনা আজ রাস্তায় নেমেছে। রোজা এতটা আপ্লুত যে আর কিছু উচ্চারণ সম্ভব হলো না তার পক্ষে। তার পূর্বেই একটি পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। রোজা। পিছনে ফিরে দ্বিতীয় দফা বিস্মিত হতে হলো রোজাকে। মেরিডিয়ান একাডেমির প্রফেসর জাহিদ দণ্ডায়মান সামনে, তার হাত ধরে দাঁড়িয়ে এক কিশোরী, উভয়ের হাতেই প্রদীপ। বিস্তর হেসে এগোলেন জাহিদ। আমার স্টুডেন্টস গতকাল রাজপথে প্রাণ দিল, এরপরও যদি আমরা নিশ্চিত না নড়ে তবে আমি শিক্ষক নামের কলঙ্ক। আমি আর আমার বোনটি তোমার পাশে আছে। রোজা, তুমি একা নও। স্যার। ভেঙে এলো রোজার কণ্ঠস্বর। জাহিদ মৃদু হেসে তার কাজ চাপড়ে দিলেন। বহু কষ্টে অশ্রু দমন করল রোজা। এখনো সবটা স্বপ্ন লাগছে তার। একাকী থেকে সে বর্তমানে 5 জনে পরিণত হয়ে গিয়েছে। সৃষ্টিকর্তার কি লীলা খেলা। আরে আমরা কি একটু দেরি করে ফেললাম নাকি? বলেছিলাম এত ঝিঙ্কু সাজার দরকার নেই, দিলে তো দেরি করিয়ে। নিহাতের মাথায় একটা চাটি দিল চারুলতা। উভয়ে ঠেলাঠেলি করতে করতে এগিয়ে আসছে। সবাই কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো। নিহাত রোজার সামনে এসে থেমে এক ঝলক হাসি উপহার দিয়ে জানালো, আরে ফুলটুসি, ভাবলে কি করে তোমাকে একলা ছেড়ে দেবো? আফটার অল। নিজের নাকলস পরিহিত হাতে চুমু খেয়ে নিহাত দূরে ব্যারিকেডের দিকে চেয়ে তির্যক হাসল। আই লাভ ক্যাওস। And I love to kick asses. নিজের শার্টের লম্বাটে হাতা গোটাতে গোটাতে ঘোষণা করলো চারুলতা। এই দুই মার্কাটারি চরিত্রে লক্ষ্য করে বাকিরা একসঙ্গে বিনোদন এবং দুঃসাহস অনুভব করলেন। চলো খেলা শুরু করা যাক। নিহাতের কথা বিপরীতে একটি বাইক এসে থামলো চাকার কর্কশ আর্তনাদ তুলে। বাইক আরোহী তৎক্ষণাৎ নিহাতের ঈর্ষার কারণ হলো। হেলমেট খুলে নামিয়ে লাফিয়ে নামলো সাবিহা, আরোহী অনির্বাণ। সাবিহা তুমি? হতবাক রোজা। সাবিহা 2 হাত মেলে দৌড়ে এলো। আরে চার দেয়াল আমাকে আটকে রাখতে পারে নাকি? সুযোগ পেতে টাটা গুড বাই, সি ইউ, নট ফর মাইন্ড নোট লিখে পালিয়েছি বাসা থেকে। হ্যাঁ, এরপর তালতলায় দাঁড়িয়ে আমাকে ফোন দিয়েছি। আমি ফ্রি কামলা দিই তো, তাই মহারানীকে লিফট দিয়ে নিয়ে আসলাম। ব্যাগ থেকে ক্যামেরা বের করে ঠিকঠাক করতে করতে জানালো অনির্বাণ। বিনিময় সাবিয়া শুধু তীব্রভাবে তাকালো, কিছুই বলল না। রোজার বর্তমানে রীতিমতো বিহ্বল লাগছে। বিহ্বল, এত এত মানুষ। আরে আপু, আমাদেরকে রেখে শুরু করো না প্লিজ। পাশের গলির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো অভিষেক, সঙ্গী আরিয়ান। ছেলেটার হাতে এখনো কবজি পর্যন্ত ব্যান্ডেজ জড়ানো, সেই হাতেই ধরে রেখেছে মোমবাতির প্যাকেজ। দুজনই দৌড়ে এলো। তোমাকে হাসপাতাল থেকে ছাড়লো কবে? সাবিহার উত্তরে হাসলো আরিয়ান।
আমার বাবার হাসপাতালে আমার ক্ষমতা চলে, ইউ নো। আর আমার ভাগ্য, মা আমার কিছু ছাড়েনি, মা আমার পিছু ছাড়েনি, আসছে পিছন পিছন। অভিষেক বলতেই সত্যি সত্যি নীল শাড়ি পরিহিত অবস্থায় এক রমণী দেখা গেল। সিঁথিতে হালকা সিঁদুর এবং দুহাত জুড়ে শাখা পলার অস্তিত্ব, একটি প্রজ্বলিত প্রদীপ তার তালুতে। সকলকে দেখে তিনি মৃদু হাসলেন, এগিয়ে এসে যুক্ত হলেন সন্তানের দলে। অতঃপর কোথা থেকে কি হলো রোজা বলতেও পারবে না। সম্পূর্ণ ফাঁকা সড়ক পরিপূর্ণ হতে থাকলো মানুষের ভিড়ে। বাকিদের সেই ব্যক্তিগতভাবে চিনেও না। চত্বরের চারিপাশে রাস্তা বেয়ে একে একে যুদ্ধ হচ্ছে তার মিছিলে। প্রত্যেকের হাতে প্রদীপ, মোমবাতি, লঞ্চন, হারিকেন, দেশলাই, লাইটার, যে কোনো প্রকার আলোর উৎস। সন্ধ্যার অন্ধকার যখন ধীরে ধীরে ধরাকে গ্রাস করতে আরম্ভ করলো, তখন অগণিত আলোর ধারা সেই আধারকে যেন দলিত মথিত করে উজ্জ্বল ছড়িয়ে দিল সমগ্র ধরিত্রীকে। আশেপাশের বিভিন্ন ভবন থেকে অনেকে উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো। সড়ক জুড়ে শুধুমাত্র জল জলে স্বর্ণালী তারকা, যেন এক অহনার তরে আজ প্রজ্বলিত হয়েছে শত সহস্র শিখা। নিজের অশ্রুপাত ধরে রাখা এমন মুহূর্তে সত্যি কষ্টকর হলো রোজার পক্ষে। তার পদক্ষেপ প্রায় ভেঙে এলো, কিন্তু পাশে থাকা মানুষগুলোর ঐক্যের হাত তাকে দণ্ডায়মান রাখল। আমরা আর একা নই আপু, চলো আরম্ভ করি এই মহাযাত্রা। সাবিহার আহ্বানে শুধু মাথা নাড়তে সক্ষম হলো রোজা। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো চোখ বুজে। অতঃপর যখন দৃষ্টি মিলল, তখন তার নয়ন জোরে প্রতিফলিত হলো উদ্গীরিত অগ্নিশিখা। অহনার মাকে এক পাশে টেনে কাছে নিল সে, অপর পাশে অভিষেকের মা, মাঝখানে রোজা। তাদের আশপাশ জুড়ে যুবতী নিহাত, চারুলতা, জাহিদ স্যার, তার কিশোরীর বোন সাবিহা, অনির্বাণ, নাম না জানা পিতা এবং তার কোলে থাকা 2 বছর বয়সী কন্যা, এক মা এবং তার হাত ধরে চলা এক কিশোরী, সড়কের ধারে বসবাস করা পথশিশু, দিনমজুর, রিস্কাওয়ালা, শ্রমিক, আরও অগণিত মানুষ। অভাব নেই কারো। এই বিদ্রোহ কারো একার নয়, এই বিদ্রোহ সবার। আমরা সবাই বিদ্রোহী। বারংবার ধ্বনিত হলো রোজার অন্তরে। তৃপ্ত পদক্ষেপে অগ্রসর হলো সে। অনুসরণে ঐক্যবদ্ধ জনতা। আলোর মিছিলের আলো ক্রমশ ছড়িয়ে পড়ল চারিপাশে। তাতে আকৃষ্ট হয়ে মৌপোকার দলের মতন ছুটে আসতে থাকলো মানুষ। শ্রেণী বিভেদ, বয়স পার্থক্য নেই কোনো কিছুতেই। সকলে একমাত্র পরিচয়, তারা মানুষ। যত অগ্রসর হলো মিছিল, তত দ্বিগুণ হলো ব্যারিকেডের স্তর, দ্বিগুণ হলো পুলিশ বাহিনী বেকআপ ডেকেছে। উল্টো পাশ থেকে একে একে গাড়িবহর এসে পৌঁছেছে। সকলেই তটস্থ, বন্দুক নিয়ে তৈরি, তবে অর্ডারের অভাব এখনো কিচ্ছু করছে না। প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে পড়েছে। অতি সন্নিকটে পৌঁছে গেল মিছিল। বন্দুক উদ্যত দেখো থামলো না কারো পদক্ষেপ। আপনারা পিছনে যান, শেষ ওয়ার্নিং দেয়া হয়েছে, দয়া করে পিছিয়ে যান, অন্যথায় আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। গণসমুদ্রের গর্জন ভেসে এলো বিপরীতে। কারো মাঝে সামান্যতম পৌঁছানোর মনোভাব নেই, উল্টো দ্বিগুণ দুঃসাহী হয়ে এগোচ্ছে তারা। থামলো না রোজা। ঘোষণারত পুলিশের দৃষ্টিতে দৃষ্টি রেখে অতিশয় বাঘিনীর ন্যায় এগোলো। পরিধানে শাড়ির আঁচল তার হিমবায়ুতে নবদিনের নিশানের ন্যায় উঠতে থাকলো। হাতের শিখা দৃপ্তির জোরে কাঁপতে থাকলো। বিভ্রান্ত পুলিশ একে অপরের সঙ্গে কি যেন আলোচনা করলো। অতঃপর বন্দুক তুলল একজন, অপরজনের হাতে টিয়ারশেল। অতর্কিতে ঘটল ঘটনাটি। অন্তিম গলির ভেতর থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বেরিয়ে এলো 2 জন মানুষ। কারো পদক্ষেপ থামলো না ঠিকই, কিন্তু সকলে বিস্মিত হলো। এগিয়ে এলেন বেলাল রেহমান, চারুলতার পাশে যোগ দিলেন মিছিলের সম্মুখ সারিতে। নিঃশব্দে রোজা হতবিহ্বল দৃষ্টিতে আবিষ্কার করলো আসমানকে। 2 হাত পকেটে ভরে যে নিঃশব্দে পর্যবেক্ষণ করলো সম্পূর্ণ মিছিল। তারপর উল্টো ঘুরল, পরিমিত অথচ শক্তিশালী পদক্ষেপে এগুলো মিছিল পেরিয়ে সবার সামনে পৌঁছতে হাঁটতেই থাকলো ব্যারিকেড লক্ষ্য করে। তার দৃষ্টি জুড়ে প্রদর্শিত অমানিসা যেন শত্রু দলের মাঝে কাঁপন ধরিয়ে দিল। পুলিশের বন্দুকের নলের দিকে এক নজর তাকালো সে, তারপর শির দ্বারা টান টান করে তর্জনী তুলে অবাধ্য এক ইশারা করল।
ইশারার অর্থ অস্ত্র হটাও, অন্যথায়। না চাইতেও দ্বিধা নিয়ে পিছিয়ে পড়ল পুলিশ বাহিনী। হতভম্ব হয়ে চেয়ে থাকলো সম্মুখের সৈন্যবাহিনীর পানে। বিদ্রোহী বাহিনী, কোনো ক্ষমতার ব্যারিকেডের সাধ্য এই বিদ্রোহকে ঠেকায়? আমাবস্যার আধারে আচ্ছন্ন এক রাত্রি স্ট্রিট লাইটের নিয়ন আলো সেই আধারকে করেছে তুলেছে তীব্রভাবে দৃশ্যমান। গগনও আজ যেন রুষ্ট। শীতের মাঝেও ক্ষণে ক্ষণে গর্জে ওঠা মেঘরাজ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এক অশুভ উপাখ্যানের সূত্রপাতের। হৃদযন্ত্র জুড়ে ক্ষণে ক্ষণে বিস্ফোরণ করছে মৃত্যু আতঙ্কের। নরকের প্রহরী যেন স্বয়ং তাড়া করেছে তার পেছনে, টেনে হিচড়ে ফেলবে তাকে নরক লাভায়। ঘামের প্রবাহে সিক্ত অঙ্গ আবৃত ভীতির চরম অনুভবে খাড়া হয়ে ওঠা রোমের আবরণে। আর অসম্ভব নয়, এই কি সমাপ্তি? এতটা নির্মম তোর নৃশংসতার সামনে। নির্মম তোর নৃশংসতা তার সামনে এ তো বড্ড তুচ্ছ। ভোগ কর নিজের কর্মফল পাপিষ্ঠ। বজ্রের হুঙ্কারে পড়তে পড়তে যেন অদৃশ্যমান আত্মার ঘোষণা করলো তার বিনাশ খচিত হলো এক ক্লান্তিমালা কুলসিত ইতিহাসের ভয়াল পাতায়, যে ইতিহাসের খোঁজ সাধারণ মানুষের দৃষ্টি এবং কল্পনা উভয়ের অতীত। থমকে পড়ল পদক্ষেপ, সামনে দেয়াল, আধার মাঝে পলায়নের পথ আবিষ্ট নেই স্পষ্ট। পেছনে অনুভব করলো এক পরাবাস্তবকে, অশুভ ছায়া যেন গণতকরণ করলো অস্তিত্বকে। উন্মুক্ত হাতের রামদাখানায় তীক্ষ্ণতার প্রচলন, যেন ঘষে মেজে শুধুমাত্র তার জন্য প্রস্তুত করা হয়েছে। ঘোষিত হলো মৃত্যু পরোয়ানা। খা পুরুষ, অবক্ষয়ের কোন সীমায় গিয়ে ঠেকেছিস? মন ভরেনি তোর লালসায়। বাচ্চাগুলোর উপর ঘাত উত্তোলনে কাঁপেনি ওই হাত। বায়ুকেটের তীব্র একটি টানে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়লো তার ডান হাতখানি, যা মাত্রই কিছুদিন আগে কেড়ে নিয়েছে মিছিলরত এক পথ শিশুর পান। রক্তের ফোয়ারার সঙ্গে মিলিত হলো আত্মচিৎকার। তবু নির্দয় দণ্ডায়মান শাস্তিদাতা পেছনে ঘুরল পাষণ্ড সম্পূর্ণ শরীর কম্পনমান সমাপ্তির আহ্বানে। দৃষ্টি মিলিত হলো নিষ্পাপ ডাগর ডাগর নয়নে। এই নিষ্পাপতা এমন রক্তস্নাত বিপ্লবে সক্ষম। শেষ আর্জি জানালো, আমার মাফ কইরা দেন। শুধুমাত্র ক্রু হাসির ধ্বনি ভেসে এলো বিপরীতে। নেমেসিসের নিকট কোনো ক্ষমা নেই। নেমেসিস জানে শুধু প্রতিশোধ আর ধ্বংস। এটুকু অস্ত্র সম্বৃত হাতের জোরালো একটি টান, অতঃপর মস্তকটি গড়িয়ে পড়ল সড়কে। মাখামাখি হলো নর্দমার কাদা পানিতে জলজলে নিষ্প্রাণ চোখ জোড়া। তখন চেয়ে আছে অমানিসার বিচারের সাক্ষী হয়ে। নিচের পাশের বনেটে হেলান দিয়ে ঘোর অন্ধকারে ডুবে থাকা সুবিস্তৃত আকাশপানে চেয়ে আছে আসমান। হাতে একটি লাইটার, বিনা কারণে ঘুরিয়ে চলেছে তা। আঙুলের মাঝে ঝিরে ঝিরে হিমেল সমীকরণে তার পরিধানের লেদার জ্যাকেটখানি ঢেউ খেলিয়ে দিচ্ছে তার ক্ষুদ্রার মস্তিষ্কের। নিগুড়ো চিন্তায় ছেদ ঘটল ফোনের ভাইব্রেশন পকেট থেকে বের করে হাতে তুলতে আসমানের গুরু গম্ভীর অভিব্যক্তি পরিবর্তিত হয়ে তাতে প্রফুল্লতা ভর করল। খুদে বার্তা এসেছে, তুমি কখন আসবে? শেষে একটি অপেক্ষারত কার্টুনের ইমোজি পাঠানো হয়েছে। সামান্য হাসলো আসমান, পাল্টা টাইপ করলাম, আমার ফিরতে একটু দেরি হবে। খেয়েছো? তোমার জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা করো না, খেয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক ধকল গিয়েছে, আগামীকালও যাবে। একবারও তোমাকে দেখতে পেলাম না, ভালো লাগে না। আসমানের হাসি বিস্মৃত হলো, উত্তর করল, আমার বইয়ের এত ভালোবাসা আমি কোথায় রাখি? তুমি শুধু মেসেজেই রোম্যান্টিক, সত্যিকারের অষ্টরম্ভা। প্রস্তুত থেকো, বাসায় এসে বুঝিয়ে দিচ্ছি আমি কি জিনিস। ভয়ে আমি কাঁপতে কাঁপতে শেষ হয়ে গেলাম গো। এখন আমার কি হবে গো? ও খালা, ও চাচা, আমাকে বাঁচাও। তুমি কি আমাকে নাটকবাজ বললে? তুমি? একদম না, তুমি আমার নেত্রী, দ্য লিডার, যাকে এক বাক্যে সবাই চেনে। এক বাক্যে চেনে? ঢং দেখাও। সত্য বলছি, বিশ্বাস হচ্ছে না? সেদিন বিজনেস ডিনার পার্টিতে আমাকে এইচপি কোম্পানির ম্যানেজার কি বললো জানো? আরে আপনি রোজা রেমানের স্বামী না? তুমি কি বললে? বললাম যে না, আমি রোজা রেমানের ব্যক্তিগত কোলবালিশ, যাকে সে প্রতিদিন রাতে জড়িয়ে ধরে ঘুমায়। সভ্য। তোমার জন্য। সরি, খুবই ক্রিঞ্জি ছিল।
তাই বুঝি? আই গেস রোমান্স ইজ নট মাই কাপ অফ টি দেন। ঠিক লাইনে এসছো। এবার সুন্দর করে বাসায় চলে আসো, ব্যক্তিগত কোলবালিশ ছাড়া ঘুমিয়ে শান্তি পাবো না। হাসি। স্লিপ ওয়েল মাই কুইন। ব্লাশিং? এখন আমার কি বলা উচিত? যে ফোনের ওপাশ থেকে একটা চুমু দাও, আমি এই পাশ থেকে দেই, টেলিপ্যাথির মাধ্যমে ডেলিভারি হবে? ইস, ছি, আমরা কি ক্লাস 9-এ পড়া প্রেমিক প্রেমিকা নাকি? ধরে নিতেই পারি। আসমান, তোমার ফোন নিশ্চিত হাইজ্যাক হয়েছে। তুমি কি মোহাম্মদপুরে গিয়েছো? হ্যাঁ মিস্টার, আপনি কে? আমার স্বামীর ফোন ফেরত দিন বলছি। আপনি জানেন না তিনি আপনাকে এক ঝটকায় পরপারের যাত্রী বানিয়ে দেবে। একটু হাসি আসলো না? ফোন ফেরত দিন বলছি। অনেক মজা হয়েছে, ঘুমাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, গুড নাইট মাই মুন। পাল্টা শুভরাত্রি জানানোর সুযোগ হলো না আসমানের। আধার ভেদ করে বেরিয়ে আসা ছায়ামূর্তিগুলো তাকে থমকাতে বাধ্য করল। ফোন পকেটে পুরে শিরদাঁড়া টান টান করে সোজা হয়ে দাঁড়ালো আসমান। তার বিপরীতে প্রান্তে এসে দাঁড়ালো হাবিব এবং মাস্কে মুখ ঢাকা দুজন যুবক। কাজ শেষ। হাবিব উচ্চারণ করতেই ডান পাশের গলির অভ্যন্তর থেকে বেরিয়ে এলো নিহাত। পরিধানের কালো জ্যাকেট জুড়ে তার ছোপ ছোপ রক্তের দাগ, হাতের দাগখানি চুয়ে চুয়ে চপচপ করে রক্তিম তরল গড়াচ্ছে। ভূমিতে দৃষ্টি তার অত্যন্ত কঠিন, তাতে অব্যক্ত অনুভূতির প্রচলন। আসমানের মুখোমুখি থামলো সে, ছুড়ে দিল অস্ত্র। পার্শ্ববর্তী যুবকের হাতে মাথা কাত করে জানালো ডান। সন্তুষ্ট হয়ে মাথা দোলালো আসমান। হাবিব চারিদিকে নজর বুলিয়ে জিজ্ঞেস করল, লাশগুলো ওভাবে পড়ে থাকবে? আসমান এই প্রশ্নের জবাব দিল না, উল্টো ঘুরে নিজের গাড়ির দরজার দিকে এগোলো। তার পক্ষ থেকে উত্তর করলো নিহাত, অবশ্যই, দেখুক সবাই, জানুক ক্ষমতার বিরুদ্ধে নেমেসিসের অবস্থান। ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না ব্যাপারটা? তির্যক হাসলো নিহাত। হাবিবের কাছ চাপড়ে জানালো, বাদ চিটালে কাকের অভাব হয় না। প্রতিপক্ষ যে আরো লোক জড়ো করে পাঠাবে না, তার নিষ্ঠুরতা কতটুকু? সশব্দে গাড়ির দরজা খুলে হাবিব এবং নিহাদের দিকে তাকালো আসমান। তার দৃষ্টি জুড়ে প্রজ্বলিত এক অগ্নিগহ্বর। ভাত ছিটালে কাকের অভাব হয় না সত্যি, কিন্তু ভুলেও যেও না, কাক কখনো কুকুর হয় না। হাবিব একটি ঢোক গিলল আনমনে। আসমানের কণ্ঠ সুগারতা ধারণ করল, পালিত কুকুর মনিবের বিপদে ঝাঁপিয়ে পড়ে, নিজেকে উৎসর্গ করার মনোভাব রাখে, কিন্তু কাক বিপদের আঁচ পাওয়া মাত্র পলায়ন করে। সরকারের পালতু সেনা ভিন্ন কিছু নয়, তাদের পূর্ববর্তী দলের এই হাল উপলব্ধি করা মাত্র সটকে পড়তে বাধ্য। বক্তব্যের মাঝে এক সম্মোহনী ব্যাপ্তি ছিল আসমানের, যার দরুন সকলে দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল। তাদের সেই সম্মোহন ভাঙল কঠোর আদেশে। গেট ইন দ্য রাইড। গাড়িতে চেপে বসতেই নিহাত প্যাসেঞ্জার সিটখানা দখল করে নিল। অপরদিকে পেছনে জিপে চেপে বসলো হাবিব এবং বাকিরা। নিঃশব্দে যাত্রা আরম্ভ করলো তারা। পেছনে ফিরে গেল এক হত্যা যজ্ঞের ময়দান। আলোর মিছিল কর্মসূচি দুর্দান্তভাবে সফল হয়েছে। রোজা যা কাম্য করেওনি তাই ঘটে গিয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, বরং জনসাধারণও এই ন্যায়ের লড়াইয়ে যোগদান করেছে। ঠিক যেমন আধার রাত্রি ছাড়িয়ে চারিদিকে নতুন দিনের রোশনাই ছড়িয়ে পড়েছে, তেমন করে যেন আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে অতর্কিতে। দোয়েল চত্বরে হত্যাকাণ্ড ব্যাপক চাপ সৃষ্টি করেছে সরকারের উপর। আলোর মিছিল কর্মসূচির মাধ্যমে বর্তমানে শুধু বেসরকারি বিদ্যালয়ের নয়, বরং নামকরা সব নেতৃস্থানীয় সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়েছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট চলছে, ক্লাস পরীক্ষা বয়কটের ডাক তুলেছে সকলে একযোগে। অনির্বাণ আমাদের শক্তিশালী ভিত্তির রিপোর্টার সমূহ কাজ করছে এই বিদ্রোহের অগ্নিকুণ্ডে ঘি ঢালার মতন। সকলের নিকট পৌঁছে যাচ্ছে পুঙ্খানুপুঙ্খ সকল খবর। বিশেষ করে তার নেমেসিস সম্পর্কিত প্রতিবেদনটি বর্তমানে আগ্রহের তুঙ্গে রয়েছে। সত্যি কি নেমেসিস রয়েছে? যদি থেকেই থাকে তবে নেমেসিস কি এইবার ন্যায়ের তরে লড়বে? এমনি এক গুঞ্জনের ছেয়ে আছে চারিদিক। তার মাঝেও অবশ্য হাল ছাড়তে নারাজ সরকার। অহনা হত্যায় জড়িত মাহির এবং একজন রমণীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তা যে শুধুমাত্র লোক দেখানো, বুঝতে বেগ পেতে হয়নি কারো। এখন যদি এই আন্দোলন থেমে যায় আর কিছুদিন পর
অর্থবিত্তের জোরে সব কিছু যে ধামাচাপা পড়ে যাবে তাতে সন্দেহ নেই। আর চৌরাস্তা জুড়ে আন্দোলন চলছে। একটি সড়ক ছেড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ, যেখান থেকে অ্যাম্বুলেন্স এবং জরুরি যাতায়াতে বাহনগুলো দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে। নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বিশেষভাবে নির্বাচিত কয়েকজন ছাত্র। অপরাজেয় শিক্ষার্থী পরিষদ পক্ষ থেকে আজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একটি ছোট্ট স্টেজের মতন স্থান তৈরি করা হয়েছে। হ্যান্ড মাইকে বিস্তৃত পরিসরে কাজ সম্ভব নয় বলেই মাইক্রোফোন এবং স্পিকারে ব্যবস্থা করেছে আইটি টিম। পরিষদকে একরকম কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করেছে রোজা, যাদের এক এক ভাগের দায়িত্ব এক দল সোশ্যাল নেটওয়ার্ক এবং মিডিয়ার মনোযোগ দেবে। আরেক দল গুপ্তচরের মতন আন্দোলনের মাঝে মিশে থেকে নজর রাখবে যেন কোনো প্রকার অপ্রীতিকর কোনো কিছু সংগঠিত না হয়। কেউ করবে সমন্বয়ের কাজ, কেউ আবার তথ্য সংগ্রহ ও বন্টনের কাজ। এক এক দলের নেতৃত্ব এক একজনের সবকিছু নির্দেশদাত্রী রোজা। পরিষদকে এভাবে গুছিয়ে নেওয়ার দারুণ বিশৃঙ্খলা খুবই কম হচ্ছে, যা এসব আন্দোলনকে মোকাবেলা করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই ধাপ বেশ ভালোভাবেই উতরে গিয়েছে রোজা রাজধানী ছাড়িয়ে বর্তমানে সমগ্র দেশ জুড়ে তার ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। দায়িত্বের বোঝা ক্রমশ ভারী হয়ে জেঁকে বসেছে রোজার কাঁধে। কিন্তু বর্তমানে এটিকে বোঝা নয়, বরং ঐক্য শক্তি অনুভূত হয় রোজার। বর্তমানে স্টেজে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে সোজা যত দূর দৃষ্টি যায় শুধু মানুষ এবং মানুষ। আন্দোলন যখন শুরু হয়েছিল রোজার ছিল মাত্র 5 জন, আর আজ সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। দিগন্ত পর্যন্ত তাকালেও অনুভূত হয় মানুষের ভিড়। এতজনের সামনে নিয়ন্ত্রণকারী নেত্রী হয়ে দণ্ডায়মান রোজা। আজ থেকে কয়েক মাস আগেও বিষয়টি ছিল অকল্পনীয়। মানুষের জীবন নাটকের চাইতেও নাটকীয়। আসসালামু আলাইকুম। কি? ওয়ালাইকুম আসসালাম। রোজা মাইক্রোফোনে বলতে গণসমুদ্রের গর্জন ভেসে এল। অতঃপর নীরবতা, প্রগাঢ় নিঃশব্দ রোজাকে ভরকি দিল। এত মানুষ যেদিকে তাকাচ্ছে, মানুষ ব্যতীত কিছুই নজরে আসছে না। তবুও এতটা প্রশান্ত কিভাবে থাকছে তারা? রোজার বক্তব্য শোনার উদ্দেশ্যে এই আন্দোলনের সম্মানে হয়তো গর্ববোধ করল রোজা। এর পূর্বে কোনো দিন সে উপলব্ধি করেনি তার মাঝে মানুষকে প্রভাবিত করার সম্মোহনী শক্তি রয়েছে। পরিস্থিতি কত কিছুই না নিজের মাঝে নতুনভাবে আবিষ্কার করায়, নতুনভাবে উন্মোচিত করে অস্তিত্বের নব্যধারা। ক্রান্তি লগ্ন পেরিয়ে আমাদের এই সংগ্রাম বর্তমানে এক অন্তিম মুহূর্তে পৌঁছেছে, যেখানে বর্তমানে আমরা একা নই। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, গুরুজন, আত্মীয় স্বজন সকলে। আমি সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ যারা সন্তানদের ন্যায়ের প্রতিবাদকে সমর্থন করে মাঠে নেমেছেন। আমি গর্বিত সেই সব ভাই বোনদের প্রতি যারা তাদের বোনের সম্ভ্রম এবং জীবনের তরে এগিয়ে এসেছে বিদ্রোহী হয়ে। বর্তমানে কোনো ক্ষমতার ব্যারিকেডের সাধ্য নেই আমাদের দমানোর। প্রচন্ড এক হুঙ্কার উঠল। সম্র গেল অহনার, ঘটিয়ে দিল তোলপাড়, জীবন দিল মালিহারা। দানব এবার সরে দাঁড়া, ছুটিয়ে দ্রোহর পাগলা ঘোড়া, আসছে ছুটে বিদ্রোহীরা। ক্ষমতার গদি উকড়ে ফেলে বিদ্রোহ হোক ঘরে ঘরে। আপ্লুত হয়ে পড়ল রোজা। বার কয়েক ধ্বনিত হয়ে আবারও শ্রিয়মান হলো জনতা। তার উদ্দেশ্যে সকলের মনোযোগী দৃষ্টি। মাইক্রোফোন তুলে রোজা বলতে থাকল, আজ থেকে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে অপরাজেয় শিক্ষার্থী পরিষদ। দফা 1 অহনা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্য। দফা 2 আমার ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলার বিচার। এবং দফা 3 স্বরাষ্ট্রমন্ত্রী ইকবাল আহসানের পদত্যাগ, যে বর্তমান থাকা সত্ত্বেও তার দেশে, তার অধীনে তার সন্তান তুল্য ছেলে মেয়েদের বুক গুলিতে ঝাঁঝরা হয়ে তার পুলিশ সাথে নীরব কাপুরুষ দণ্ডায়মান ক্ষমতার আসন তাকে ধিক্কার জানাই।
স্টেপ ডাউন হোম মিনিস্টার। করতালির সঙ্গে তালে তাল মিলিয়ে গর্জন উঠল। রোজার অন্তিম দফা সকলকে যতটা না বিস্মিত করেছে তার তুলনায় অধিক তৃপ্ত এবং দুঃসাহসী করেছে। জনসমুদ্রের গর্জন ছাপিয়ে রোজা বলল, আমাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কোনো বৈঠক, কোনো সমালোচনা, কোনো শান্তি চুক্তির লোভ দেখিয়ে লাভ নেই। আমার ভাই বোনদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো আলোচনা হবে না। পলাতক জিশান আহসানকে অতি সত্বর আইনের আয়তায় আনতে হবে। সামান্য এক মন্ত্রীর ছেলে সম্পূর্ণ নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াতে সক্ষম হলে এই জাতি কতটা অক্ষম ধরে নিব। দ্রুততম সময়ের মধ্যে রায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব যে সিংহাসনের, সেই সিংহাসনের এক অযোগ্য কাপুরুষ পিতাকে আমরা দেখতে চাই না। চাই না। প্রতিধ্বনি হলো চারিদিকে। সন্তুষ্টির হাসি হাসলো রোজা, তারপরও নমনীয় কণ্ঠে ব্যক্ত করল, পরিশেষে বলবো, আমার ভাই বোনেরা এবং গুরুজনেরা, তোমরা এক একজন একটি বিদ্রোহী স্ফুলিঙ্গ। যে স্ফুলিঙ্গের সূত্রপাত ঘটিয়ে দিয়ে গিয়েছে অহনা, যে বনটির তরে আমরা রাজপথে নেমেছি। এই স্ফুলিঙ্গকে সম্মিলিত করে দাবানল ঘটিয়েছে মালিহা, রাজিয়া খাতুন এবং রাব্বি নামের শিশুটি, যাদের রক্তের বিনিময়ে আমাদের আলোর মিছিল আর নতুন স্বাধীনতা ঐক্যবদ্ধ হয়েছি আমরা। লড়তে হবে অন্তিম লগ্ন পর্যন্ত। নেমেসিসের কথা ভাবছো? তার সাহায্য কামনা করছো? তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। নেমেসিস আছে কি নেই, সে আসবে কি আসবে না তার ব্যাপার। তবে প্রেরণা নিতে পারো, গড়তে পারো নিজেকে। ভাইরা, আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি, নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। সুশিক্ষিত হও, জন্মদাত্রীর জাতিকে সম্মান করতে শেখো এবং অপরকেও সেই শিক্ষা দাও। আর বোনেরা, ভয় পেয়ে পিছিয়ে এসো না কখনো। অহনা কখনো ভয় পায়নি, অক্ষম হয়েও ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মাথা নোয়ায়নি কোনোদিন। পরিণতি দেখো, আজ তার তরে রাস্তায় নেমেছে শত সহস্র মানুষ। জাগ্রত হও তোমরা, ছিনিয়ে নাও আপন অধিকার। ভীতি নয়, মোকাবেলা করো নিজের বাধাকে, তবেই তুমি সফল। থমকালো রোজা এক মুহূর্ত, অতঃপর সমাপ্তি টানল। ভুলে যেও না, তোমাদের প্রত্যেকের মাঝে একজন করে নেমেসিস বাস করে। কে নেমেসিস? বিভ্রান্ত হইও না। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, নেমেসিস তুমি, আমি, আমরা সকলে। বক্তব্য সমাপ্তি হওয়ার পরও দীর্ঘ এক মুহূর্ত জুড়ে পিনপতন নীরবতা, তারপর গর্জে উঠল জনতা। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠল প্রান্তর। বুক ভরে প্রশ্বাস গ্রহণ করলো রোজা, তাকালো আকাশের পানে, তারপর ধীরে ধীরে স্টেজ থেকে নেমে এলো। বেশ কিছুক্ষণ পর সম্পূর্ণ কর্মসূচি সমাপ্ত করে দায়িত্ব অভিষেক এবং সাবিহাকে ন্যস্ত করে রোজা আরিয়ানকে নিয়ে চলল পরবর্তী গন্তব্যে। সামান্যতম ফুসরত নেই যে যেন তার। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংঘের ছাত্রছাত্রীদের সঙ্গে মিটিং রয়েছে তার। পরিকল্পনা করতে হবে। অভিষেক, সাবিহা এবং অনির্বাণ পরে যোগ দেবে। গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে হাবিব। অন্য দিনের তুলনায় ছেলেটি নির্বিকার। বর্তমানে সে রোজার কোনো প্রকার কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না, শুধু নিঃশব্দে পাশে থাকে এবং আজ্ঞা পালন করে। সামনের মূল সড়কে ড্রেনেজের কাজ চালায় গাড়ি ঘুরিয়ে হাবিব পার্শ্ববর্তী গলিতে ঢুকলো। ভেতরে আরিয়ান ব্যস্ত ল্যাপটপে। সে মূলত আইটি টিমকে নেতৃত্ব দেয়। সোশ্যাল মিডিয়ার প্রচারের দায়িত্ব তার। বেশ দক্ষভাবে পালন করে চলেছে সে প্রত্যেকটি অর্পিত কর্তব্য। ব্যান্ডেজ খোলা হলেও হাতে বর্তমানে বিভীষিকার ছাপ স্পষ্ট। ডাক্তার বলেছে সময়ের সাথে সাথে নিয়ে আসবে ঠিকই, কিন্তু সম্পূর্ণ দূরীভূত হবে না। ব্ল্যাক স্কিন ব্যবহার করে তা আচ্ছাদিত করে রাখে আরিয়ান। এই স্থানে এসে তার সঙ্গে আসমানে কিঞ্চিত মিল পাওয়া যায়। দীর্ঘশ্বাস নির্গত করলো রোজা। আরিয়ানের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বাইরে তাকালো। অতর্কিত ব্রেক কষে গাড়ি থেমে গেল।
তাতে খানিকটা ঝটকা খেলো আরিয়ান এবং রোজা। সামনে তাকাতে খেয়াল করলো ঠিক বিপরীত প্রান্তে অপর একটি গাড়ি অবস্থানরত। ছকছকে সূর্য বর্ণের গাড়িটির বনেটের উপর হাঁটু তুলে বসা এক রমণী, শরীরে জড়ানো তার কালো বর্ণের বডিকন ক্রাউন, যেন সদ্য কোনো পার্টি থেকে বেরিয়েছে সে। কাঁধের উপর তুলে দেয়া কোনো পুরুষের জ্যাকেট, দু হাতে স্বচ্ছ গ্লাভস, চিকচিকে দুধি ছড়াচ্ছে, হাতে একটি ধূসর মলাটের বই যাতে মুখ ঢেকে রেখেছে সে। তবে তাকে চিনতে সামান্যতম বেগ পেতে হলো না রোজার। এমন অপ্রীতিকর এক প্রভাব শুধুমাত্র একটি মাত্র মানুষের পাশেই আশেপাশেই বিদ্যমান থাকে। রাফা কায়সার। আরিয়ানের সতর্ক কণ্ঠস্বর ভেসে এলো পাশ থেকে। রোজা মাথা নাড়ালো, হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে বলল, ব্যক্তিগত শত্রু। বাইরে পাড়াকাট পূর্বে লুকিং গ্লাসে হাবিবের সঙ্গে এক নজর দৃষ্টি বিনিময় করলো সে। ছেলেটি মাথা দোলালো, সন্তর্পণে নজর বিছিয়ে রাখলো সামনে। বাইরে বেরিয়ে রোজা দীর্ঘজিতে এগুলো রাফার দিকে। ড্রাইভার বাদে অন্য কারো অস্তিত্ব চোখে পড়ছে না ওপাশে, তবুও চারিদিকে ধারালো নজর বুলিয়ে আনলো। এই রমণী যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে সক্ষম। কিঞ্চিত আতঙ্ক অবশ্য অনুভূত হচ্ছে, কিন্তু কতদিনই পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়? সমস্যা থেকে না পারলে তাকে মোকাবেলা করতে হয়। রোজার পরিধানে জুতার সোলের মৃদু শব্দ। বই থেকে মুখ সরিয়ে রাফা সামনে তাকালো। কালো লিপস্টিকে আবৃত অধরে তার জলজল করছে জরির খেলা, যেন আকাশে তারকারাজি নেমে এসে স্থান নিয়েছে তার অবয়ব জুড়ে। স্মোকি মেকআপ করা মুখায়ব ঠেকছে অত্যন্ত ধূর্ত এবং তীক্ষ্ণ। রোজাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো তার দৃষ্টি অত্যন্ত অবজ্ঞা ভরে। রোজা কিচ্ছুই বলল না, চেয়ে থাকলো স্থির। রাফা মাথা একবার এদিক তো আরেকবার ওই দিক কাত করে অতর্কিতে বইটা বন্ধ করলো। তার হাতে উঠে এলো মোটা একটি বান্ডেল, টাকা নয় ডলারের। আসমানের জীবন থেকে সরে যেতে কত চাই তোমার? বিস্মৃত হলো রোজার অধর, বুকে দুবাহু ভাঁজ করে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে রাফার দিকে তাকালো যেন সে ভীষণ বিনোদিত হয়েছে। 90 দশকের বাংলা সিনেমার ডায়লগ হয়ে গেল না ব্যাপারটা। পেছন থেকে হাত বেঁধে রোজার নিকটে এলো রাফা। চারিদিকে বৃত্তকার ঘুরে মুখোমুখি এসে থমকালো। সামান্য নড়ল না রোজা, ঠিক ওই একই ভঙ্গিতে অটল সে। হিমালয়ের যোগ্য অর্ধাঙ্গিনী সে। মনে মনে সন্তুষ্টি হলো রাফা। সন্নিকটে সরল সে রোজার, এতটা যে পিতৃষ্ণায় সুকুঞ্চিত হয়ে এলো মেচের। জিভ বের করে শুষ্ক ঠোঁট ভিজিয়ে রাফা শুধল। অর্থ চাই না, তবে বাড়ি গাড়ি সম্পত্তি, বিদেশের কোথাও স্থায়ী ঠিকানা, সুদর্শন পুরুষ, জাস্ট নেম ইট, আই ক্যান মেক ইউর এনি ড্রিম কাম ট্রু কিটেন। শেষ বাক্যটি অত্যন্ত আবেশিত শোনালো। আরও নিকটে এলো রাফা। রোজার সঙ্গে মাইন্ড গেমটা খেলছে সে। যত শত্রু সন্নিকটে থাকে প্রতিপক্ষ তত অসহায় বোধ করে, আর রোজা তো সামান্য এক অবলা নারী মাত্র। রোজার অধরে ফুটে ওঠা তীর্যক হাসিটি এক লহমায় রাফার আত্মবিশ্বাসকে যেন গুড়িয়ে দিল। সামনে ঝুঁকল রোজা। রাফা ভারসাম্য হারিয়ে পেছনে গাড়ির বনেটে হেলান দিতে বাধ্য হলো। দুপাশে দু হাত ছেঁকে তাকে মাঝখানে আবদ্ধ করে ফেললো অমানিসা তৃপ্তি। মাথা কাত করে বলল, সমুদ্রকে জিজ্ঞেস করছেন তার জল চাই কিনা? অত্যন্ত হাস্যকর। খুবই দ্রুতই নিজেকে নিয়ন্ত্রণে নিল রাফা। ভরকালে চলবে না শত্রুর অপ্রত্যাশিত আচরণ। দুঃসাহসী হয়ে মোকাবেলা করতে হয়, অন্যথায় নিশ্চিত পরাজয়। সামান্যতম দুর্বলতার ঠাঁই নেই এই অদৃশ্যমান যুদ্ধক্ষেত্রে। কি চাই তোমার তাহলে? আসামের কলঙ্কহীন মুখশ্রী পারবেন ফিরিয়ে দিতে? সম্পূর্ণ স্থির চেয়ে থাকলো রাফা, সামান্য নড়ল না। রোজা হাত সরিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো, তারপর মৃদু হেসে জানালো, এমনিতে আবার কোনো খেদ নেই। আমি কলঙ্কিত চাঁদকেই ভালোবাসি, তার কলঙ্কের বৃদ্ধি কিংবা মোচনে আবার অন্তরের প্রেমের ঘাটতি ঘটবে না কোনোদিনও। ভালোবাসা, প্রেম, হোয়াট অ্যান ইনোসেন্ট কিটেন ইউ আর। হাসলো রাফা। তার খিলখিলে ধ্বনি মাধুর্যপূর্ণ শোনালেও কেমন যেন অন্তর্জ্বালা সৃষ্টিকারী। এমন এক অস্তিত্ব রাফা কায়সার, যাকে ঘৃণা করা যায় কিন্তু তার উপস্থিতি কখনো উপেক্ষা করা যায় না। আসমান তোমাকে ভালোবাসে,
তুমিও আসমানকে ভালোবাসো, শুনতে কি মধুর লাগে তাই না? কিন্তু জগতের সব থেকে বড় মিথ্যা এই ভালোবাসা। ভালোবাসা বলতে কিছু নেই, এর নাম দেওয়া উচিত স্বার্থ। স্থির তাকিয়ে থাকলো রোজা, তার দিকে এগিয়ে এলো রাফা। এখনো অধরে হাসি লেপটে রয়েছে তার। অধরে গাড়ি থেকে সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে হাবিব, এমনকি আরিয়ানা। দুই রমণী একে অপরের মুখোমুখি, তারা কোনো প্রকার লড়াই করছে না, তবুও তাদের ঘিরে থাকা অদৃশ্য কুলসিত প্রভাব জানান দিচ্ছে এ এক বিনা যুদ্ধে রক্তপাতের খেলা, যেখানে অস্ত্র হলো কথা। রাফা রোজার নয়নে দৃষ্টি মেলে বলল,